এই বছরে 26-27 অর্থবর্ষে ডিফেন্সে প্রতিরক্ষায় ভারতের বাজেট দাঁড়ালো 7,85,000 কোটি টাকা। কোন দিকে যাচ্ছে ভারত? শুধু ওই যে বললাম, পাকিস্তান আর বাংলাদেশ দেখবে, জ্বলবে আর লুচির মতন ফুলবে। অপারেশন সিন্দুরে আমরা যে সাফল্য পেয়েছি, আগামী দিনে যদি আমরা এই প্রতিরক্ষা ক্ষেত্রকে আরও উন্নত করতে পারি, তাহলে বুঝতে পারছেন অতদিনও আর সময় লাগবে না। পাকিস্তান যতদিনে কান্নাকাটি করেছিল, ততদিনে অন্যের প্যান্ট খুলে আর দেখতে হবে না, নিজেরাই প্যান্ট ভিজিয়ে দেয়। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যে চুক্তি হয়েছে আপনারা জানেন, সেই চুক্তির আন্ডারে কিন্তু এই বরাদ্দ থেকে ইউরোপের বেশ কিছু দেশের থেকে কিন্তু এই ধরনের জিনিস কেনা হবে আগামী দিনে। বুঝতে পারছেন? তাতে ভয় অবশ্যই পাকিস্তানের রয়েছে, কারণ তার বাবাই তো ভয় পেয়ে বসে আছে না, ডোনাল্ড ট্রাম্প। ডিফেন্সকে সামনে রেখে ভারতের যে বাজেট, তা দেখে কিন্তু অনেকেই চমকে যাচ্ছে। চমকে যাওয়ারই কথা। আর এখানে বাংলাদেশ তো অবশ্যই চমকাচ্ছে এইসব দেখে, ভারতের বাজেট দেখে। অন্যদিকে তাদের চোখেও জল চলে এসছে এই মুহূর্তে। অপারেশন সিন্দুরে ব্যাপক সাফল্যের পর এবার সামরিক খাতে বরাদ্দ বাড়ালো কেন্দ্রীয় বাজেট। আপনারা দেখেছেন সেই বাজেট, এবং এক ধাপ দু ধাপ নয়, একই সঙ্গে বার্তা দেওয়া হয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তান, প্রতিবেশী দেশ বাংলাদেশকেও। বাংলাদেশের যে বরাদ্দ, ভারতীয় বাজেটে যে নেভার ফার্স্ট যে প্রকল্প রয়েছে ভারতের, সেই প্রকল্পের মাধ্যমে যে বিভিন্ন দেশকে, ভুটান, নেপাল, মলদ্বীপ, মালয়েশিয়া, এদেরকে যে সাহায্য করে থাকে প্রতিটা বাজেটে ভারত, সেই বাজেটে এবার বাংলাদেশের বাজেট কিন্তু অর্ধেক করে দিয়েছে। মানে বাংলাদেশে যে বরাদ্দ, সেটা গত বছরের তুলনায় 50% কম। আপনারা অনেকে বলবেন 50%ই বা কেন দিতে গেল, পুরোটাই বাতিল করে দিতে পারত। এর পেছনেও লজিক রয়েছে, সেটাও আপনাদের সামনে আজকে খুলে বলবো। আজ আপনাদের সামনে তুলে ধরবো যে ভারতের সামরিক ক্ষেত্র, প্রতিরক্ষা ক্ষেত্রে কি কি আধুনিকীকরণ হতে চলেছে নতুন এই বাজেটে যে বরাদ্দ করা হয়েছে তার মধ্যে। আর অঙ্কগুলো তো অবশ্যই আপনাদের জানাবো যে কত টাকা কোন কোন খাতে বরাদ্দ করা হয়েছে। তাহলে চলুন, ইন্ট্রো বেশি দীর্ঘায়িত করবো না, শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। শুরুতেই একটা লাইক করে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর প্লাস নিউজ 24/7 রণক্ষেত্রের প্রতিটি এপিসোড দেখার জন্য। দেখুন, ইতিমধ্যেই কানাঘুষো ছড়িয়েছে। অনেকে বলছেন যে বাংলাদেশে, কেউ বলছেন যে বাংলাদেশের তো অর্ধেক করে দিল ভারত বাংলাদেশের বরাদ্দ। আবার অনেকে বলছেন, মানে কিছু জুলাই জঙ্গিপন্থী, তারা বলছেন আবার যে না, তো গতবারের তুলনায় 74% বাড়িয়ে দিয়েছে। কোনটা ঠিক? বাংলাদেশের বরাদ্দ কমিয়ে দিল ভারত, না 74% বাড়িয়ে দিল ভারত? 50% কমালো না 74% বাড়ালো? কোনটা ঠিক? সেটাও আজকে আপনাদের সামনে খোলসা করব। দেখুন, আজকে আমাদের শিরোনাম ডিফেন্স বাজেট 2026। আর এই ডিফেন্স বাজেটেই লুকিয়ে রয়েছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ইনফরমেশন, যা আপনাদের কাছে এই মুহূর্তে পৌঁছয়নি, গ্যারান্টি দিয়ে বলতে পারি। চলুন তাহলে শুরু করছি। দেখুন, CNBC TV18 করেছিল, দারুণ হেডলাইন, বলছে ডিফেন্স বাজেট রাইসেস টু 7.5 lakh crore, ক্যাপেক্স হিটস 2.31 lakh crore। বুঝতে পারছেন? 7.85 বেড়ে এই বছরে 26-27 অর্থবর্ষে ডিফেন্সে প্রতিরক্ষায় ভারতের বাজেট দাঁড়ালো 7,85,000 কোটি টাকা। বুঝতে পারছেন? আর অন্যদিকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার যাকে বলছেন আপনারা, তাকে সেটা দাঁড়ালো হচ্ছে 2.31 lakh crore, মানে হচ্ছে 2,31,000 কোটি টাকা। ভাবুন, বিশাল বড় অঙ্ক। এই যে অঙ্ক, এই যে সংখ্যা, পাকিস্তান বাংলাদেশ কখনো স্বপ্নেও ভাবতে পারবে না। তারা এই জিনিসটা দেখবে, জ্বলবে এবং লুচির মতন ফুলবে। এছাড়া তাদের আর কিচ্ছু করার থাকবে না। বরং তারা কিভাবে প্রতিরক্ষা করবে ভারতের এই এক্সপেন্ডিচার, এবার তারা সেটা ভাবুক। বলছে কি, ইন্ডিয়া স্টেপড আপ ইটস ডিফেন্স স্পেন্ডিং ইন দ্য ইউনিয়ন বাজেট 2027 with Finance Minister Nirmala Sitharaman announcing an outlay of 7.85 lakh crore, up
15.2% from financial years 2006. Budgeted 6.81 lakh crore allocation. বলছে যেটা 25-26 অর্থবর্ষে ছিল 6,81,000 কোটি টাকা প্রতিরক্ষায় ভারতের বরাদ্দ ছিল, সেইটাই 26-27 অর্থবর্ষে হয়ে দাঁড়ালো 7,85,000 কোটি টাকা। বুঝতে পারছেন ধাপটা, বুঝতে পারছেন জামটা, বুঝতে পারছেন জামটা কেন? তার কারণ আমি শুরুতেই যেটা বললাম, অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুর দেখিয়ে দিয়েছে যে এই প্রতিরক্ষা খাতে, সামরিক খাতে অর্থ খরচ মানে কিন্তু বৃথা নয়, জলে দেওয়া নয়। এটা অনেকে ভাবেন, বাংলাদেশ এখনও ভাবে তারা, যে কেন প্রতিরক্ষায় খরচ করতে যাব, তার থেকে বরং আমরাই নিজেরা মারপিট করি। ভিন দেশের সঙ্গে আমরা তো এমনিও লড়তে পারবো না, কোনোদিনও জিততেও পারবো না, তার থেকে নিজেদের মারপিট করি, টাকা পয়সাও থেকে যাবে, আর যা মানে অস্ত্রপাতি লাগবে আমরা স্থানীয় মার্কেট থেকে কিনবো, এইভাবেই উন্নতি হবে অর্থনীতির। তারা এইসব দিক নিয়ে ভাবে। কিন্তু ভারত দেখুন বলছে দ্য ইনক্রিজ ইনক্লুডস এ 20.1% রাইজ ইন ওভারঅল ডিফেন্স ক্যাপিটাল এক্সপেন্ডিচার। প্রায় 20%, অনেকে তো বলছে 22% কিন্তু রাইজ হয়ে গিয়েছে। কোথায়? ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যেটা দাঁড়িয়েছে এই মুহূর্তে 2.31 লাখ ক্রোড়, যেটা আপনাদের বললাম। দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে ইন্ডিয়াস ইন্ডিজিনাইজেশনস ড্রাইভ কন্টিনিউস টু সেভ দ্য সেক্টর। এই যে বরাদ্দ বাড়ানো হয়েছে তার মূল লক্ষ্য হলো কি? মূল লক্ষ্য হলো দেশীয় উৎপাদন আরও বৃদ্ধি করা, আর সেই লক্ষ্যেই কিন্তু আগামী অর্থবর্ষে কাজ হবে প্রতিরক্ষায়। কি বলছে? ডোমেস্টিক ডিফেন্স প্রোডাকশন রিচড এ রেকর্ড 1.51 লাখ ক্রোর ইন ফিনান্সিয়াল ইয়ার 2025। 2025 সালে ভারত রেকর্ড দেশীয় উৎপাদনে রেকর্ড গড়েছিল। কত টাকা খরচ করা হয়েছিল? 1.51 লাখ ক্রোড়, মানে 1,51,000 কোটি টাকা। দেখুন বলছে হোয়াইল ডিফেন্স এক্সপোর্ট স্টুড অ্যাট 23,622 ক্রোড়। বলছে রপ্তানি, এই যা আমরা খরচ করেছিলাম কত? 1,51,000 কোটি টাকা, আর রপ্তানি করে ওই আমরা দেশীয় পদ্ধতিতে যে যা উৎপন্ন করেছি সামরিক ক্ষেত্রে, সেইগুলো রপ্তানি করে আমরা কিন্তু আয় করতে পেরেছিলাম কত? 23,622 কোটি টাকা। বুঝতে পারছেন? এইবার দেখুন এটা কিন্তু মজা দেখিয়ে দিয়েছে, আর সেই কারণেই এবার বলছে গ্রোয়িং 12% ওভার ফিনান্সিয়াল ইয়ার্স 2024। ওইটাই ছিল 12% বেশি, মানে 2024 থেকে 2025 সালে এই যে লাভটা দেখছেন 12% বেশি ছিল। এবার লক্ষ্যমাত্রাটা দেখুন, বলছে দ্য গভর্নমেন্ট এইমস টু স্কেল আপ ডিফেন্স ম্যানুফ্যাকচারিং টু 3 লাখ ক্রোড়, যেটা 2025 ছিল 1,51,000 কোটি টাকা, সেটাই এবার এই 26-27 অর্থবর্ষে খরচ হতে চলেছে 3 লাখ কোটি টাকা। আর সেই দেশীয়ভাবে উৎপন্ন সামরিক পণ্য এক্সপোর্ট করে যা লাভ হবে তার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 50,000 কোটি টাকা। 50,000 কোটি টাকা। বুঝতে পারছেন কোন দিকে যাচ্ছে ভারত? শুধু ওই যে বললাম, পাকিস্তান আর বাংলাদেশ দেখবে, জ্বলবে আর লুচির মতন ফুলবে, এছাড়া আর কিচ্ছু করার নেই। দেখুন এবার বলছে, এটা আমি খুব সুন্দরভাবে আপনাদের সামনে সরলীকরণ করেছি যে এই যে টাকাটা বরাদ্দ হয়েছে সেটা কোন কোন খাতে। বিশেষ করে আপনারা এতদিনে দেখে নিয়েছেন যে বলছে সামরিক বাহিনী আধুনিকীকরণ করা হবে, সেটা একটা বিশাল বড় প্রজেক্ট এবং সেখানেও বিশাল টাকা বরাদ্দ করা হয়েছে। বলছে ভারতের 26-27 অর্থবর্ষের প্রতিরক্ষা বাজেট, গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো, সর্বমোট বাজেট যেটা ইতিমধ্যে আপনাদের বললাম সামরিক খাতে 7,85,000 কোটি টাকা। আচ্ছা, যেটা ছিল 2026-এ 6,81,000 কোটি টাকা, যেখান থেকে বেড়ে হয়েছে প্রায় 15% বৃদ্ধি পেয়েছে বলছে, যেটা অনেকে বলছে 14 থেকে 14.68 থেকে 14.67 এই অংশ বৃদ্ধি পেয়েছে, মানে গতবারের তুলনায় এবারে। বুঝতে পারছেন? প্রায় 15%। এবার কি বলছে? মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে সামরিক বাহিনীকে আধুনিকীকরণ করানো, সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব আরও বেশি দেওয়া,
সামরিক প্রস্তুতি, সামরিক পণ্য ও সিস্টেম, আর্মস, ইউনিফর্মেড সার্ভিসেস সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা বাজেটে প্রতিফলিত হয়েছে। বাজেটকে পোস্ট অপারেশন সিঁদুর নিরাপত্তা পরিস্থিতি পরিপ্রেক্ষিতে আরও দৃঢ় প্রতিরক্ষা সক্ষমতা গড়ার উদ্যোগ হিসেবেও দেখা গেছে এই বাজেটে। বুঝতে পারছেন? মানে অপারেশন সিন্দুরে আমরা যে সাফল্য পেয়েছি, আগামী দিনে যদি আমরা এই প্রতিরক্ষা ক্ষেত্রকে আরও উন্নত করতে পারি, তাহলে বুঝতে পারছেন অতদিনও আর সময় লাগবে না। পাকিস্তান যতদিনে কান্নাকাটি করেছিল ততদিনে অন্যের প্যান্ট খুলে আর দেখতে হবে না, নিজেরাই প্যান্ট ভিজিয়ে দেবে। এবার দেখুন কি বলছে, মূল খরচ, মূলধনী বিভাগ, যেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলে, যেটা আপনাদের দেখালাম এর আগেই, যে 2,31,000 কোটি টাকা, যেটা এখানে বলছে 2,19,000 কোটি টাকা, যেটা প্রায় বার্ষিক 22% বৃদ্ধি হয়েছে। মানে গত বছরের তুলনায় এবারে 22% বৃদ্ধি হয়েছে। কোনটা? ক্যাপিটাল এক্সপেন্ডিচার, মূলধনী যে ব্যয়। রাজস্ব ব্যয়, যেটা রেভিনিউ এক্সপেন্ডিচার, সেটাও বলছে প্রচলিত অপারেশন, রক্ষণাবেক্ষণ, বেতন ইত্যাদির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। বুঝতে পেরেছেন? বলছে প্রতিরক্ষা পেনশন, সেটাও কিন্তু বরাদ্দ করা হয়েছে 1,71,000 কোটি টাকা। সিভিল সংস্থা বরাদ্দ করা হয়েছে মোট বাজেটের একটি অংশ সামরিক প্রশাসনিক সংস্থাগুলোর জন্য নির্ধারিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ খাত কোনগুলো? এক হচ্ছে বিমান ও এরো ইঞ্জিন, আপনারা জানেন এর মধ্যেই রয়েছে আইএএফ, তার আধুনিকীকরণ। সেখানে রয়েছে প্রায় 63,733 কোটি বরাদ্দ, যা বিমানের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে। বুঝতে পারছেন? এটা শুধুমাত্র আপনারা বলতে পারেন শুধুমাত্র আইএফ এর জন্য, শুধুমাত্র বায়ুসেনার জন্য। এবার কি বলছে, নৌবাহিনীর ফ্লিট শক্তি, নৌবাহিনীর জন্য প্রায় 25,023 কোটি টাকা বরাদ্দ। বুঝতে পারছেন? আপনারা যে দেখেছেন যে টোটাল বাজেট অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পড়েছেন, তার সে টোটাল বাজেটের প্রায় 11-12% এই প্রতিরক্ষা খাতে ব্যবহার করা হয়েছে, বরাদ্দ করা হয়েছে। বলছে নীতিগত এবং কর শুল্ক সংক্রান্ত সুবিধা, প্রতিরক্ষা উপাদান, বিমানের অংশ এবং এমআরও, মেনটেনেন্স, রিপেয়ার এবং ওভারহল উপাদানগুলির জন্য মূল শুল্ক, বেসিক কাস্টমস ডিউটি মুকুব করা হয়েছে, মানে ছাড়ের প্রস্তাব রাখা হয়েছে। এটা ডোমেস্টিক উৎপাদন ও সার্ভিস ইকোনমিস্টদের উৎসাহিত করবে। এর ফলে কি হবে? এর ফলে দেশীয় পদ্ধতিতে আরও বেশি বেশি করে সামরিক ক্ষেত্রের জন্য যন্ত্রাংশ তৈরি হবে ভারতের মাটিতেই। বলছে কি, নিরাপত্তার পরিপ্রেক্ষিতে বাজেটের বড় অংশ আধুনিক প্রযুক্তি, নতুন অস্ত্র, যুদ্ধ জাহাজ, বিমান, সামরিক সরঞ্জাম ক্রয়ের দিকে নিয়োজিত, যা নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক। একদিকে আপনাদের দেখালাম যেভাবে আপনাদের ভারতের মধ্যেই যেভাবে মেকিং ইন্ডিয়াকে আরও স্বাবলম্বী করা হবে। বুঝতে পারছেন? মানে ভারতের মধ্যেই তৈরি হবে ম্যাক্সিমাম প্রতিরক্ষা ক্ষেত্রে সরঞ্জামগুলি, আর কেনাও হবে। শুধু ভারতে তৈরি হবে না, নতুন নতুন অস্ত্র, যুদ্ধজাহাজ, বিমান যেগুলো পাওয়া যায় বিভিন্ন দেশে, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যে চুক্তি হয়েছে আপনারা জানেন, সেই চুক্তির আন্ডারে কিন্তু এই বরাদ্দ থেকে ইউরোপের বেশ কিছু দেশের থেকে কিন্তু এই ধরনের জিনিস কেনা হবে আগামী দিনে। বুঝতে পারছেন? তাতে ভয় অবশ্যই পাকিস্তানের রয়েছে, কারণ তার বাবাই তো ভয় পেয়ে বসে আছে না, ডোনাল্ড ট্রাম্প আর কতদিন এই আছে এই নেই। বুঝতে পারছেন? মানে এই 2027 সাল ডোনাল্ড ট্রাম্প তিনি মার্কিন যুক্তরাষ্ট্র হিসেবে দেখতে পারবেন কি না, সেটা একটা বড়সড় কোশ্চেন মার্ক রয়েছে। আর সেই জন্য পাকিস্তানও প্রায় অনিশ্চয়তায়, আর সেই জন্য পাকিস্তানের কোলে বসে থাকা বাংলাদেশ তো ছেড়েই দিলাম, ডুবে গেছে বাংলাদেশ। কি বলছে, সামরিক খরচ বৃদ্ধি ভারতকে ভূ রাজনৈতিক ও নিরাপত্তা ভিত্তিক সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। ঠিক আছে, বোঝা গেল, একটা মূল ধারণা পাওয়া গেল। এবার দেখুন আপনাদের বলছি, এই চাবাহার বন্দর নিয়ে অনেকে আবার বক্তব্য রাখছে যে ভারত, মার্কিনীদের ভয় নাকি চাবাহার বন্দরে, ডোনাল্ড ট্রাম্পের ভয় নাকি চাবাহার বন্দরে এবারে বাজেট কাটছাট করেছে, যেটা প্রতি বছর থাকে। কারণ আপনারা জানেন চাবাহার বন্দর ইরানে হলেও সেই বন্দর অ্যাকচুয়ালি চালায় ভারত, এবং বিশাল খরচ কিন্তু ভারতই ওঠায় ওই বন্দরের জন্য। কারণ ওই যে বন্দর, সেই বন্দরকে পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় বিভিন্ন জায়গায়, ইউরোপের বিভিন্ন দেশে ভারতের পণ্য পাঠাতে পারে, রপ্তানি করতে পারে। এটা একটা খুব সুন্দর সুগম পথ যাকে বলে ভারতের জন্য। আর যেই কারণে এই চাবাহার বন্দরকে প্রতি বছর ভারত বরাদ্দ দেয়, কিন্তু এবছর কাটছাট হয়েছে। কেন হয়েছে তার কারণ আপনাদের বলছি। দেখুন, এনডিটিভি করেছে, অনেক কথা বলছে, অনেক কথা বলছে। ডোনাল্ড ট্রাম্প নাকি ইরানে স্যাংশন করেছে, ভারতকে আগে থেকেই নাকি হুমকি দিয়ে রেখেছিল ডোনাল্ড ট্রাম্প যে চাবাহার বন্দরকে ছেড়ে দাও। অত সহজ ভাই, আমরা করলাম, আমরা মালিশ করলাম, আমরা তালিম দিলাম,
আর কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে বললো হঠাৎ করে ইরানের ওপর স্যাংশন ওই বন্দর ব্যবহার করা হয় নাকি কখনো? হয়, এই জিনিসটার জন্য হয়নি। বিষয়টা আপনাদের খোলসা করছি, দেখুন এনডিটিভি করেছে, এই হচ্ছে সেই চাবাহার বন্দরের ছবি। বলছে নো ফান্ডস ফর চাবাহার পোর্ট প্রজেক্ট ইন ইউনিয়ন বাজেট অ্যামিড ইউএস ইরান টেনশনস। আপনারা জানেন এই মুহূর্তে ইরানে, মধ্যপ্রাচ্যে যা অবস্থা, সেখানে মার্কিন রণতরী মোতায়েন রয়েছে। ট্রাম্পের ভাষায় সুন্দর আর্মাডা আমি প্রস্তুত রেখেছি, ইরান টু শব্দ করলে আমরা কিন্তু অ্যাকশান নেব। ইরানও ওখানে বলছে যে তোমরা যদি ভাই আমাদেরকে বিরুদ্ধে আক্রমণ করো আমরাও বসে থাকবো না, আমরাও পাল্টা আক্রমণ করব। এই একটা চলছে যুদ্ধ কি প্রায় শুরু ইরানে, এই নিয়ে আপনাদের একটা এপিসোড দিয়েছি। সেইখান থেকে দাঁড়িয়ে বলা যাচ্ছে না কখন কি হয়ে যাবে। কারণ ইসরায়েল দেখেছেন আপনারা, গত বছরই দেখেছেন যে ইরানের ওপর হঠাৎ করে ইসরায়েলের হামলা, বলা যায় না কখন কি হয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের হামলাও হয়ে যেতে পারে। তখন আমাদের যে এত টাকা আমরা বরাদ্দ করব, সেই টাকাটা কোথায় যাবে? সেই টাকাটা তো জলে চলে যাবে ভাই, সমুদ্রের জলে। তাই ভারত এবারে একটু মেপে এদিকটা দেখেছে। কীরকম দেখুন, বলছে ইন্ডিয়া হ্যাজ মেড নো অ্যালোকেশন ফর দ্য চাবহার পোর্ট প্রজেক্ট ইন 2026 ইউনিয়ন বাজেট, a decision that comes amid escalating tensions between Washington and Tehran and uncertainty over US sanction on Iran। বুঝতে পারছেন, এনডিটিভি করেছে। কারণ হচ্ছে একটাই, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর যে কোনো সময় হামলা করে দিতে পারে। এই সময় ওয়াশিংটন এবং তেহরানের যে সেই টেনশনসের মাঝে ভারত পয়সা সমুদ্রের জলে ফেলতে চায়নি। আর সেই কারণেই চাবহার বন্দরে এই বছরের জন্য, আগামী বছর আপনারা দেখবেন, আগামী বছরে যে কেন্দ্রীয় বাজেট হবে সেখানে আবার নিশ্চয়ই বরাদ্দ থাকবে। যেটা হতো, এই যে বলছে যে ফর সেভারাল ইয়ার্স নিউ দিল্লি হ্যাড এমার্ড অ্যানুয়াল আউটলে অফ 100 crore for the development of Chabahar, a flagship connectivity project located in Iran's Sistan, Balochistan province along its southern coast. India is a major partner in the development of the port, which has long been seen as a key part its regional trade and strategic outreach of Afghanistan, Central Asia and beyond. বুঝতে পারছেন, 100 কোটি টাকা করে প্রতি বছর বরাদ্দ করতো ভারত এই চাবহার বন্দরের জন্য। এবছর সেটা একটু কাটছাট হয়েছে, আগামী বছর আবার হবে। কেন হয়েছে সেটাও আপনাদের বললাম, যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে। আর যুদ্ধ লেগে গেলে মানে ভারত যে সমস্ত প্রকল্প সেখানে করছে, বন্দর উন্নতি করার জন্য যা কাজ করছে, সেগুলো কি হবে? থমকে যাবে না, ধ্বংস হয়ে যাবে। যদি হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা করে, তাদের হতেই পারে এখন ভারতকে তারা শিক্ষা দিতে চায় ডোনাল্ড ট্রাম্প। বুঝতে পারছেন, চারিদিক দিয়ে চাপে পড়ে গেছে। তো ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের এই চুক্তি হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প হেভি চাপে পড়ে গেছে। তার বসে জ্বর চলে আসছে গায়ে, নরেন্দ্র মোদীর ছবি দেখলে গায়ে জ্বর চলে আসছে। আর এরকম সময় সে তো চাইবেই সবার আগে চাবহার বন্দরটাকে উড়িয়ে দাও। কেন? তার কারণ ওখানেই তো ইনভেস্ট করে ভারত। ওই বন্দরটা উড়িয়ে দিলে ভারতকে ভালো মতন চাপে ফেলা যাবে। এইসব বুদ্ধি ঘোরে তার মাথায়, পাগল মানুষদের যেমন হয় আর কি। তাই জন্য এইটা কিন্তু আমরা আগে থেকে অনুমান করেছি। আর সেই কারণেই এই বছর চাবহার বন্দরে আমরা ফান্ড বরাদ্দ যাকে বলে কাটছাট করেছি। এবার দেখুন সেই পয়েন্টে আসছি, চাবহার বন্দরে ভারত বরাদ্দ কাটছাট করেছে, কিন্তু নেভার ফার্স্ট প্রকল্পে ভারত কিন্তু অতটাও কাটছাট করেনি, বরং এখানে একটু মেপে খেলা হয়েছে। সব জায়গাতে আমি দেখালাম না, প্রথম থেকে দেখাচ্ছি যে জল মেপে পা ফেলেছে ভারত এই কেন্দ্রীয় বাজেটে। কিরকম বিজনেস স্ট্যান্ডার্ড করেছে দেখুন, বলছে ফ্রম বাংলাদেশ টু নেপাল, ডিকোডিং ইন্ডিয়াস এইড টু নেভার ইন বাজেট 2026। কোথা থেকে? বাংলাদেশ থেকে নেপাল। আমরা সবাইকেই টাকা দেব, প্রতি বছর দিই, এবারও দেব। কেন দেব তারও আমি আপনাদের কারণ বলে দিচ্ছি। বলছি দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ইনক্রিজড দ্য এইড অ্যালোকেশন ফর নেবারিং কান্ট্রিজ ইনক্লুডিং আফগানিস্তান, ভুটান অ্যান্ড নেপাল, হোয়াইল স্ল্যাশিং দ্য সেম ফর বাংলাদেশ ইন দ্য ইউনিয়ন বাজেট ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 2006 to 2007। বুঝতে পারছেন, বাজেট বেড়েছে, অ্যালোকেশন বেড়েছে কাদের জন্য? নেভার ফার্স্ট যে প্রকল্প ভারতের, সেই প্রকল্পে ভুটান, নেপাল, আফগানিস্তান এই সমস্ত দেশের জন্য কিন্তু বিশাল বাজেট বেড়েছে। আর কমেছে কাদের জন্য? কমেছে বাংলাদেশের জন্য, কমেছে মালদ্বীপের জন্য। বুঝতে পারছেন কেন কমেছে? এবার সেটাও দেখতে হবে। মালদ্বীপের ঘটনা আপনারা জানেন, কি হয়েছিল, মুইজি কি করেছিল। বুঝতে, আর বেশি আমরা চান্স দেবো না কাউকে। বেশি কথা বলবি আমাদের বিষয় আমরা বুঝে নেব। আর বাংলাদেশে কেন কমেছে সেটাও কিছুটা আপনারা জানেন, কিন্তু আমি আপনাদের আরো ভালো করে খোলসা করছি। বলছে দ্য 2026 বাজেট প্রেজেন্টেড বাই ফিনান্সিয়াল মিনিস্টার
Nirmala Sitharaman on Sunday, February 1, signaled a clear push to strengthen ties with the neighboring countries in line with the Neighborhood First policy. Higher support for Bhutan. ভুটানকে সর্বোচ্চ সাহায্য করা হয়েছে এই 26-27-এর বাজেটে, কেন্দ্রীয় বাজেটে। তাদেরকে সাহায্য করা হয়েছে কত? ভারতীয় টাকায় প্রায় 2288.55 কোটি টাকা, যেটা এই বছরে বরাদ্দ করা হয়েছে। বুঝতে পারছেন? যেটা গত বছরে ছিল 2150 কোটি টাকা। আর গত বছরে যদিও 2150 কোটি টাকা বরাদ্দ থাকলেও খরচ হয়েছিল মোটে 1950 কোটি টাকা। সেখান থেকে সেই তুলনা দেখতে গেলে 2288 কোটি টাকা অনেক বেশি। এটা ভুটানের জন্য, কারণ ভুটান সবচেয়ে বেশি আমাদের কাছের একটা দেশ। তাদের সঙ্গে আমাদের মানসিকতারও মিল রয়েছে। তারা বুংচুং করে হঠাৎ করে সেখানে ওই জেনজি নেতারা হঠাৎ করে জন্ম নেয় না। সেখানে রাষ্ট্রনেতাকে তাড়িয়ে দিয়ে হঠাৎ করে তারা বলে না ভারতের এই অংশ নিয়ে নেবো, ভারতের ওই অংশ নিয়ে নেবো। বুঝতে পারছেন? যেমন ভারত ভুটানকে সমর্থন করে, ঠিক সেভাবেই ভুটান ভারতকে সেই সম্মানটা দেয়, যেটা বাংলাদেশ কখনোই দেয়নি, আজও দেয় না। আর সেই কারণেই বাংলাদেশের এই অর্থ বরাদ্দ কমানো হয়েছে। কেন কমানো হয়েছে? কতটা কমানো হয়েছে দেখুন। ইন্ডিয়া টুডে খবরটা করেছে, এখানে বলছে বাংলাদেশ ফেসেস ওয়ান অফ দ্য স্টিফেস্ট কাটস ইন ইন্ডিয়াস ফরেন এইড। মানে বাংলাদেশ হচ্ছে সেই রকম একটা অন্যতম দেশ যেখান থেকে যেই দেশের জন্য আমরা বরাদ্দ অনেকটাই কমিয়ে নিয়েছি। কেন? বলছে উইথ ইটস অ্যালোকেশন রিডিউস ফ্রম 120 crore to 60 crore। গত বছরে যেখানে আমরা 120 কোটি টাকা বরাদ্দ করেছিলাম বাংলাদেশের জন্য, এবছর সেখানেই মাত্র 60 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মাত্র 60 কোটি, মানে 50% কমে গেল। বলছে ইভেন অ্যাজ অ্যাসিস্ট্যান্স টু মোস্ট আদার নেইবারিং কান্ট্রিজ হ্যাজ বিন মেনটেনেড অ্যান্ড ইনক্রিজড। কিন্তু অন্যান্য দেশগুলো যদি আপনি একটু তাকিয়ে দেখেন, সেখানে যেমন ভুটান, নেপাল, আফগানিস্তান, এই সমস্ত দেশের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। বলছে ইন্ডিয়া হ্যাজ শার্পলি রিওয়ার্কড ইটস ওভারসিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট ইন দ্য ইউনিয়ন বাজেট 2026-7, কাটিং এইড টু বাংলাদেশ বাই হাফ, a move that reflects the growing strain in bilateral relations amid reports of rising anti-Hindu incidents and killing in the neighboring country. প্রথমত আপনাকে বুঝতে হবে যে এই মুহূর্তে যে দ্বিপাক্ষিক সম্পর্ক ভারত বাংলাদেশের সঙ্গে, সেটা কিন্তু তলানিতে। তারপরেও আপনারা বলবেন তারপরেও কেন তাহলে বরাদ্দ করলো বাংলাদেশের জন্য? ওটা তো পুরোপুরি 50% কেন 100% কাট করে দেওয়া উচিত ছিল। অনেকেই বলছেন, আমিও মনে করি ব্যক্তিগতভাবে উচিত ছিল, কিন্তু এটা হয় না, বাস্তবে এটা হয় না। কেন হয় না সেটাও আপনাদের বলছি। তা কি বলছে দেখুন, আর কি হয়েছিল? আর হচ্ছে তোমার এই যে অ্যান্টি হিন্দু ইনসিডেন্ট, জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে দীপুচন্দ্র দাসকে, আপনারা দেখেছেন সেই ছবি। আর তারপরে হাসনাত আবদুল্লাহর মতন ছোকরা চ্যাংড়ারা এসে বলছে আমরা 7 সিস্টার্স নিয়ে নেব। মানে যা নয় তাই, ভারতকে যা নয় তাই ভেবে ফেলেছে একদম। ভারতও বুঝিয়ে দিল। এবার সেখানকার যে শিল্প যারা এই ভারতের বরাদ্দের উপর নির্ভরশীল, তাদের চোখে এখন জল, কাচুমাচু অবস্থা। এত টাকা কমিয়ে দিল, কি হবে এবার? দেখুন বলছে কি, দ্য ডকুমেন্ট অলসো রিভিল দ্যাট হোয়াইল ইন্ডিয়া হ্যাড অ্যালোকেটেড রুপিস 120 crore ফর বাংলাদেশ। আপনারা ভাবছেন গত বছর এত কিছু হয়ে গেল, তারপরে 120 কোটি টাকা কেন দিল ভারত? আর এটা বরাদ্দ ছিল। নেবারহুড ফার্স্ট এই যে পলিসি, ভারতের এই পলিসিতে এই টাকাটা বরাদ্দ ছিল 120 কোটি টাকা। কিন্তু দেখুন কত টাকা দিয়েছে, ইন হুইচ অনলি 34.48 crore, মানে 34.48, 34 কোটি 48 লাখ টাকা অ্যাকচুয়ালি স্পেন্ড ডিউ টু দ্য টেন্স রিলেশন। আসলে এই টাকাটাই খরচ করা হয়েছে বাংলাদেশের জন্য গত অর্থবর্ষে। আর এই অর্থবর্ষে তাহলে কত টাকা খরচ করা হবে? আপাতত বলা হচ্ছে 60 কোটি টাকা। তাহলে আপনারা ভাবুন, যারা এইটা নিয়ে একটা দ্বন্দ্বে ছিলেন, অনেকে বলছে যে বাংলাদেশের নাকি 74% বাড়িয়ে দেওয়া হয়েছে বরাদ্দ। না ভাই না, বরং 50% কমিয়ে দেওয়া হয়েছে। এটা আপনাকে বুঝতে হবে। কেন বলছি? আগে ছিল 120 কোটি, এখন হলো 60 কোটি। এবার আপনাকে বুঝতে হবে তারপরেও বাংলাদেশ কিন্তু এই বছরে বেশি টাকা পেতে পারে। তার কারণ গতবারে তারা পেয়েছিল 120 কোটির মধ্যে মাত্র 35 কোটি বলতে পারেন,
35 কোটি, কিন্তু এবারে তারা এই 60 কোটি বরাদ্দ হয়েছে। বলা যায় না এদের রিভাইজ এস্টিমেট কোথায় গিয়ে দাঁড়ায়। মনে করা হচ্ছে যে পুরো টাকাটাই হয়তো দেয়া হবে। তার কারণ কেন দেয়া হবে এবার আপনাদের বলি, কেন দেয়া হবে বাংলাদেশকে টাকা? এত কিছু করার পরেও কেন ভারত বাংলাদেশের জন্য বরাদ্দ করলো, এখানে একটা বড় গল্প রয়েছে। তার কারণ হচ্ছে আমরা যে পলিসিতে চলি, নেবারহুড ফার্স্ট, এখানে পাকিস্তানকে আমরা বরাদ্দ করি না, কারণ পাকিস্তান ভারতকে প্রতিবেশী বলে মনেই করে না, বাদ দিন, তাদের কথা ছেড়ে দিন। কিন্তু যারা প্রতিবেশী বলে মনে করে, যেমন বাংলাদেশের আজকে অন্তর্বর্তী সরকার আছে, ঠিক আছে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস, তারা পাকিস্তানকে বেশি আপন করতে চায়, চায়নাকে বেশি আপন করতে চায়, ভারতকে দুঃসম্পর্কের বলে মনে করতে চায়, সেটা তাদের মানসিকতা, তাদের ওপর থাকুক, তাদেরকে নিয়ে কোনো কথাবার্তা নেই। কিন্তু সাধারণ মানুষ যারা বাংলাদেশের, তাদের কি দোষ ভাই? তারা তো ভারতকে এখনও প্রতিবেশী মানে, তাই না? এবার তাদের জন্য কিছু এই যে টাকাগুলো দেয় ভারত, কেন দেয়? তার কারণ হচ্ছে সেখানকার স্থানীয় ডেভেলপমেন্ট যাতে হয়, উন্নয়ন যাতে হয়, স্কুল, কলেজ, হাসপাতালের মতন বিভিন্ন ক্ষেত্রে যাতে তারা উন্নত করতে পারে নিজেদেরকে এবং উন্নয়ন করতে পারে, সেই কারণে দেয়। সেই রকমই কিছু প্রজেক্ট বাংলাদেশে ইতিমধ্যেই কিন্তু চলছে, বুঝতে পারছেন, আন্ডার কনস্ট্রাকশন। আর সেই সমস্ত প্রজেক্টের জন্যই, যেগুলো এখনও চলছে, সেইগুলোর জন্যই কিন্তু এই টাকাটা বরাদ্দ করা হয়েছে, যাতে ওই প্রকল্পগুলো না থেমে যায়। কারণ সেই প্রকল্পগুলো তো সাধারণ মানুষের জন্য, ওটা তার অন্তর্বর্তী সরকারের জন্য নয়। বরং বাংলাদেশের সাধারণ মানুষের এটা ভাবতে হবে, আজকে এই অন্তর্বর্তী সরকারের জন্যই কিন্তু 50% কমে গেল, বুঝতে পারছেন? যদি একটা নির্বাচিত সরকার থাকতো, যারা ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতো, তাহলে কিন্তু এই 120 কোটি টাকা হয়তো বেড়ে যেতে পারতো, বলা যায় না। যেমন ভুটানের বেড়ে গেছে, যেরকম আফগানিস্তানের বেড়ে গেছে, সেরকম হয়তো বাংলাদেশেরও বেড়ে যেতে পারতো। কিন্তু দেখুন 50% কমে গেল, কিসের জন্য? শুধুমাত্র এই অন্তর্বর্তী সরকারের দ্বিমুখী নীতির জন্য। আশা করি বোঝাতে পারলাম 74% কীভাবে বাড়ছে। কারণ গতবার তো তারা পেয়েছিল 35 কোটি টাকা, এই বছরে তাও একটা মনে করা হচ্ছে যে 60 কোটি টাকা তারা পাবে, কিন্তু রিভাইজ এস্টিমেট কী হবে সেটা শেষ পর্যন্ত গিয়ে আমরা দেখতে পাবো পরবর্তী বাজেটে, সেটাও জেনে যাব। আশা করি বোঝাতে পারলাম। এই মুহূর্তে দাঁড়িয়ে ডিফেন্সকে সামনে রেখে ভারতের যে বাজেট, তা দেখে কিন্তু অনেকেই চমকে যাচ্ছে, চমকে যাওয়ারই কথা। আর এখানে বাংলাদেশ তো অবশ্যই চমকাচ্ছে এইসব দেখে, ভারতের বাজেট দেখে। অন্যদিকে তাদের চোখেও জল চলে এসছে এই মুহূর্তে, যে ভারত বাংলাদেশের জন্য বরাদ্দ কমিয়ে দিল। আহারে, কত দুঃখ। এবার যদি তাদের একটুখানি শিক্ষা হয়, সেদিকেই আমরা তাকিয়ে থাকবো, অন্তর্বর্তী সরকার যদি এইসব দেখে শিক্ষা নেয়। কিন্তু দেখুন পাকিস্তান, যেই পাকিস্তানের জন্য তারা এত কিছু করে, সেই পাকিস্তান শেষ পর্যন্ত কি করলো? ধোকা দিয়ে চলে গেল বাংলাদেশকে। এখন শুনছি নাকি পাকিস্তান বলছে না পুরোপুরি ধোকা দিলে তো হয় না, বাংলাদেশের মনটাও একটু রাখতে হবে, তার জন্য আমরা কি ডিসিশন নেবো? আমরা ডিসিশন নিয়েছি যে টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচটা আমরা খেলবো না, বাকি সব খেলবো, ভারতের বিরুদ্ধে আমরা ম্যাচটা খেলবো না। ওদিকে আইসিসিকে জানায়নি, তারা নিজেরা ডিসিশন নিয়ে নিয়েছে। আইসিসিকে অফিসিয়ালি কিচ্ছু জানায়নি, আইসিসি নিজে থেকে এটা জানিয়েছে যে আমাদের অফিসিয়ালি কিচ্ছু জানানো হয়নি। এবার যদি পাকিস্তান ভারতের সঙ্গে না খেলে, তাহলে কিন্তু বড়সড় কোপ পড়তে পারে পাকিস্তানের ওপরও। কীরকম? ওই যে আগেই বলে রেখেছিলাম 600 কোটি টাকা, সেই টাকাটা জরিমানা হতে পারে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বলছে নাকি এই যে টেস্ট চ্যাম্পিয়নশিপ চলছে, সেখানে কিন্তু তাদের পয়েন্ট ডকিং হয়ে যাবে, বুঝতে পারছেন? সবচেয়ে বড় ক্ষতি হবে তাদের পিএসএলে। কারণ যদি তারা এই ভারতের ম্যাচ বয়কট করে, একটা পাল্টা কিন্তু শর্ত আইসিসিও চাপিয়ে দেবে যে পিএসএলে কোনো বিদেশি খেলোয়াড়দের আর পাবে না পাকিস্তান। কিভাবে তোমরা সুপার লিগ বানাও দেখবো, করো, বুঝতে পারছেন? আর ওদিকে বাংলাদেশ হাউতাশ করছে, কি করবে না বুঝতে পেরে তারা একটা নতুন করে নিজেদের মতনই একটা কাপ তৈরি শুরু করে দিয়েছে, টুর্নামেন্ট, যার নাম দিয়েছে কি অদম্য ক্রিকেট টি-20 ক্রিকেট, এরকম কিছু একটা নাম দিয়েছে তারা টুর্নামেন্টের। 3টে টিম আছে, লিটন দাস, শান্ত, আকবর আলী, এদেরকে ক্যাপ্টেন বানিয়েছে। হ্যাঁ, ওই 7 তারিখ 8 তারিখের মধ্যে এদিকে বিশ্বকাপ শুরু হবে, আর ওদিকে টুর্নামেন্ট শেষ হয়ে যাবে। 4-5টা ম্যাচ রয়েছে, 9 তারিখে ফাইনাল। দেখলাম যে 4 তারা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম থেকে। এইসব তারা করছে, কিছু করার নেই। তারা আর কী করবে? হতাশায় ভুগছে, হতাশায়, এছাড়া তাদের আর কিচ্ছু করার নেই। যদি আপনাদের এই এপিসোড ভালো লাগে, অবশ্যই আপনারা শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে লিখে, আপনাদের মতামত, এবং লাইক করুন অবশ্যই এই ভিডিওটি, যাতে আরও 5 জনের কাছে ছড়িয়ে যায়। একই সঙ্গে সাবস্ক্রাইব করুন R+24x7। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।